স্বাগত আজকে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। হরতালে পক্ষ শক্তির অর্জন, বিপক্ষ শক্তির বিসর্জন আজকাল আর স্পষ্ট নয়। অধিকার আদায়ের কঠোর এই পথ কারো না কারো জন্য আশীর্বাদ বটে, তবে জনতার জন্য যে অভিশাপ তা একজন শিক্ষিকার মৃত্যুতে আবারও প্রমাণ হলো। এসব নিয়ে আজকে আলোচনা হরতালের আপন পথ। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের। জনাব বাহাদুর ব্যাপারী, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আবারও বলেছেন সংঘাত মুক্ত শান্তিপূর্ণ একটি সুন্দর বাংলাদেশের আকাঙ্ক্ষা তার রয়েছে। তো রাজনৈতিক অঙ্গনে একটি সৌহার্দ্যপূর্ণ অবস্থা প্রতিষ্ঠায় সরকারি দল কতটা দায়িত্বশীল আচরণ করছে? আমি যদি কিছু ঘটনার কথা বলি, একদম সাম্প্রতিক গাজীপুরে বিএনপিকে জনসভা করতে দেওয়া হয়নি, বিএনপির অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে কোনো বিএনপির কোনো সভা সমাবেশ এর ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। সব দিক বিবেচনা করে রেখে যদি আপনি বলেন, গণমাধ্যম বন্ধ বা অন্যান্য বিষয়গুলি নাই বললাম। প্রাইম মিনিস্টার ঠিকই বলেছেন, দেশের সবার সাথে আলোচনার মধ্য দিয়ে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে দেশটি চলবে। কিন্তু আমরা কি দেখলাম গত কয়দিন যাবৎ একটি বিশেষ ধরনের, এটা আপনি একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন যে আগামীতে 5 তারিখ, জানুয়ারির 5 তারিখ গত বছর নির্বাচন হয়েছে, এই সরকার ক্ষমতায় আছে। এই 5 তারিখকে টার্গেট করে বিএনপি বিভিন্নভাবে ব্লু প্রিন্ট করতেছে। এই ব্লু প্রিন্ট হচ্ছে 2 জায়গা থেকে, একটি হচ্ছে লন্ডন থেকে, একটি হচ্ছে বাংলাদেশ থেকে। লন্ডন থেকে দেখেন তারেক জিয়া ইতিহাসের প্রবক্তা হয়ে কি বলল, সারা দেশে তার বিরুদ্ধে ঝড়। আর তারপর দেখেন ম্যাডাম খালেদা জিয়া, আমার একটি প্রশ্ন ছিল এই ব্লুপ্রিন্টটি কি আপনারা ব্যবহৃত হচ্ছেন? আমরা ব্যবহৃত হচ্ছি না। ব্লুপ্রিন্ট থেকে দেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো এদেশের মানুষের এবং জনগণের। সেই দায়িত্ব পালনে যদি আমরা কাজ করি সেটা ব্যবহার নয়। তো সেদিন আমরা দেখলাম বানচাল আমরা চেষ্টা করব এবং এই দেশে এই ব্লুপ্রিন্ট কোনো মতেই সাকসেসফুল হবে না। এ পর্যন্ত আমরা দেখুন, আমরা সাকসেসফুল অবশ্যই হব। কি কারণে এই দেশের জনগণ সাকসেসফুল হয়েছে কিনা? ব্লুপ্রিন্ট সাকসেসফুল হবে না, হতে পারে না। ব্লুপ্রিন্টের কি সাকসেসফুল হওয়া শুরু হয়েছিল ম্যাডাম খালেদা জিয়া 2008 সাল থেকে 14 সাল পর্যন্ত 6 বছরে তার মামলার তারিখ ছিল বহুবার, কিন্তু 6 বার গিয়েছেন। আমরা সেদিন দেখলাম সেই গুলশানের অফিস থেকে তার ওই হাজিরা দিতে যাওয়ার পথেই এই প্রথম দেখলাম লাঠি, সোটা, পেট্রোল বোমা নিয়ে নেতাকর্মীদের নিয়ে, ম্যাডাম খালেদ নেতাকর্মী না, সন্ত্রাসী না, অস্ত্রবাজ, তাদের নিয়ে ওখানে হাজির হয়েছে। আমরা কিন্তু দেখেছি ছাত্রলীগের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে। ছাত্রলীগের পক্ষ থেকে কখন আক্রমণ হয়েছে? শুরুতেই আক্রমণ হয়নি। যখন এইরকম একটি পরিবেশ সৃষ্টি হয়েছে ঠিক তখন ছাত্রলীগ ওই এলাকায় ঢাকা মেডিকেল কলেজ, আলিয়া মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সকল এলাকায় ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যারা মনে করে সংগঠনের মধ্যে ছাত্রলীগ সভাপতি কেন ছিল? সভাপতি থাকতেই পারে, সে তো ক্রিয়াশীল ছাত্র। কি ক্রিয়া ছিল সেদিন? ক্রিয়া ছিল এই যে একটি যুদ্ধদেহী অবস্থা তৈরি হয়েছে। দেখো, একটি এমপির গাড়ি পুড়িয়ে দেওয়া, এমপিকে পুরানো হয়েছে পরে না, পরে এটা কিন্তু তাদের একটি ব্লুপ্রিন্টের অংশ। ব্লুপ্রিন্টের অংশ এবং এখানে না, আমরা অংশ না, আমরা এগুলো প্রতিহত করতে চাই। এবং সে কারণে আপনি দেখবেন, এবং গাজীপুরের সমাবেশটাও কিন্তু তার আরেকটি জিনিস। আজকের হরতাল সেই ব্লুপ্রিন্টের আরেকটি অংশ। সেই ব্লুপ্রিন্টে আর কি কি অংশ আছে আমরা আস্তে আস্তে দেখবো। আমরা যতগুলো সামনে এসেছে সেগুলো বলতেছি। প্রথম লন্ডন থেকে শুরু হয়েছে, ঢাকায় শুরু হয়েছে, গাজীপুরে তার একটি দেখেছি, এবং আজকে সারা ঢাকা শহরে এই সকল ঘটনা। সুতরাং আমরা মনে করি শান্তিপূর্ণ অবস্থানের জন্য যারা বাংলাদেশের কনসেপ্টকে বিশ্বাস করে না, এই কনসেপ্টের সাথে যায় না, তাদের সাথে আলোচনা। হয়তো প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বলেছে, আমি বলতে চাই প্রধানমন্ত্রী যেদিন বিরোধী দলের নেত্রী ছিলেন সেদিন এইরকম অবস্থা কোথায় ছিল? 21 আগস্টে গ্রেনেড হামলায় তাকে সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যখন মেরে ফেলার ষড়যন্ত্র করে, তখন এই ভাষাগুলো কোথায় ছিল? এটা আমরা জানতে চাই গণমাধ্যমের মধ্যে, আপনার মাধ্যমে জাতি। না মানে কি ভাষাগুলি সেগুলো আমরা পরে শুনবো। পারভেজ আহমেদ, আজকে আমরা দেখেছি যে হরতাল কেন্দ্রিক সহিংসতায়, আজকে হরতাল ছিল, গতকাল একটি সিএনজিতে একটি পরিবারের উপর পেট্রোল বোমা মারা হয়েছে, আজকে একজন শিক্ষিকা মারা গেছেন নোয়াখালীতে। এর দায় আসলে কে নেবে? কি ধরনের অধিকার আদায়ের আন্দোলন? আমরা মানুষ মারা যাব, আমরা আহত হব, পুড়ে থাকবো মেডিকেল কলেজ, এটা কি ধরনের আন্দোলন? আপনাকে ধন্যবাদ। আপনি যে কথাটি বলেছেন সেটা খুব সুন্দর কথা। আসলে এরকম হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এটা যার ক্ষেত্রে হোক, যেই করে থাকুক, যে সন্ত্রাসী করুক, যে ভালো লোকই করুক, এটা কখনো দায়বদ্ধতার মধ্যে আসে না। বিং এ সিটিজেন আমরা মনে করি এটা সমগ্র দেশবাসীর কথা বলেন বটে, কিন্তু এই রকম কাজ করার সুযোগও আপনারা করে দেন। একটু আমি আসি। এখন প্রশ্নটি হচ্ছে, বাহাদুর ভাই অনেকগুলি ঘটনা অবতারণা করেছেন এবং সেই অবতারণা পরিপ্রেক্ষিতে আপনি প্রশ্ন করেছেন যে শিক্ষিকার মৃত্যুটা কিন্তু কনসিকুয়েন্স, মানে ঘটনার
এবং তার আগে দেখুন উনি বললেন যে একটা ব্লু প্রিন্টের কথা বললেন, সেটা লন্ডন আর বাংলাদেশ থেকে নাকি একযোগে বাস্তবায়ন হচ্ছে এবং সেই ব্লু প্রিন্টকে নস্যাৎ করার জন্য তারা সমস্ত কাজগুলি করছে। পারভেজ ভাই, আপনি বাহাদুর সেই ভাইয়ের কথা নস্যাতের- আপনি নিশ্চয়ই বললেন, আপনি আগে বলেন যে শিক্ষিকা মৃত্যুর জন্য আপনার দায় কার? শিক্ষিকা মৃত্যুর জন্য দায় সমগ্র রাষ্ট্রের এবং রাষ্ট্র যারা না, শাসন রাষ্ট্রের কেন দায়? রাষ্ট্রের আপনি- এই জন্যই দায় আপনি- আপনি- যে রাষ্ট্র আপনি এমন BNP-র একটি পক্ষ থেকে শাসন কাঠামো হরতাল বজায় দিবেন, রেখেছে আপনি picketing যেখানে করবেন, জনগণের আপনি ঢিল মেরে- নিরাপত্তাটি সংরক্ষিত করা হচ্ছে আপনি না। ঢিল মেরে একজন শিক্ষিকাকে মেরে ফেলবেন, সেই দায় রাষ্ট্র কেন নিবে? না, শিক্ষিকাকে ঢিল মেরে ফেলেছে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আমরা যে ঢিল এখানে মেরে প্রকৃত শিক্ষিকাকে- অপরাধীটা কে। আমরা কিন্তু রাষ্ট্র তো বলছে তাদের অনেক মেকানিজম আছে, তারা ব্লু প্রিন্ট উদ্ধার করে ফেলতে পারে, আর ঢিল মেরে কে মেরে ফেললো সেটা নিশ্চয়ই তারা উদ্ধার করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। এবং দেখা যাবে এতে বিএনপির মহাসচিবের নামও চার্জশিটে চলে আসবেন, এই এতটুকু সক্ষমতা দেখাতে পারবেন। এখন আমি চলে যাই ওই প্রশ্নের উত্তরে। বাহাদুর ভাই বলার চেষ্টা করলেন যে তারা অনেক মেকানিজম করে সক্ষম হয়েছেন এই ব্লু প্রিন্ট উদ্ঘাটন করতে, তাদেরকে সাধুবাদ জানাই। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আশা করি না যে অপঘাতে কোনো লোক মৃত্যু হোক, আপনি যারা বললেন ঢিল মেরে শিক্ষার মৃত্যু হোক, শিক্ষার মৃত্যুর চেয়ে নিন্দনীয় আর কিছু হতে পারে না। কিন্তু যে কোনো প্রশ্নটি মৃত্যু হচ্ছে, নিন্দনীয়। কিন্তু গাজীপুরের জনসভা করতে দেওয়া হবে না, এই ব্লু প্রিন্ট তো সরকারের, এখানে তো আর বিরোধী দলের কোনো কন্ট্রিবিউশন না, আমি যদি বাহাদুর ভাইয়ের প্রশ্নটি ধার করে আপনাকে বলি যে গাজীপুরে জনসভার আগে বা পরে লন্ডন থেকে জনাব তারেক রহমানের ওই কথাগুলি বলার কতটা যৌক্তিকতা ছিল, এবং যে কথাগুলি বিএনপি থেকে কখনো বলা হয় নাই সেই কথাগুলি আবার নতুন করে বলার যুক্তিটা কি? বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন করে কোনো কিছু করেছেন বলে তো মনে হয় না, পথত ভাই, সরকার মারা গেছে। আমি একটু কথা বলি, রাজনীতি অর্থ কি? রাজনীতি হচ্ছে দুই ধরনের, একটা নীতির রাজা, রাজার নীতি, যেটাই বলুন, ব্যালেন্স অফ রাজা কনভিনিয়েন্ট। আছে, এখন আসছে আমি, ব্যালেন্স অফ কনভিনিয়েন্ট ইনকনভিনিয়েন্ট একটা খেলা। আওয়ামী লীগ একই গেম কিন্তু তারা করে আসছে হরদম। তারা যখন এই বঙ্গবন্ধুর উপাধিপ্রাপ্ত বীরুত্তম খেতাবপ্রাপ্ত সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে পাকিস্তানি চর বলে, যখন রাজাকার বলে, আইএস এর এজেন্ট বলে, তখন কিন্তু কারো মুক্তিযুদ্ধ অনুভূতিতে আঘাত লাগে না তাদের দেখানো পথে। এবং নট অনলি দ্যাট, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলে। তারা বলেন যুদ্ধ মুক্তিযুদ্ধকালীন দেশনেত্রী খালেদা জিয়া নাকি ক্যান্টনমেন্টে পাকিস্তানি পাক সেনাদের তত্ত্বাবধানে ছিলেন। আমার প্রশ্ন যে যখন এই দেশটি পাকিস্তানি আন্ডারে ছিল ওই যুদ্ধকালীন সময়, ওই সময় বঙ্গবন্ধুর পরিবারটা কোন খান সেনাদের একই রকম। So, এই যে আমরা যখন একটা তার মানে উপরের দিকে ঢিল মারি, আপনাদের রাজনীতির শিক্ষক হচ্ছে আওয়ামী লীগ। না অ্যাক্সেসে তো অবশ্যই আওয়ামী লীগ আওয়ামী লীগ আপনাদেরকে যা শিখাবে আপনারা তাই করবেন। আমি মনে করি ছোট দল হিসাবে আপনি অবশ্যই তারেক রহমান ওই বিবৃতিতে কিন্তু তাই বলেছেন যে এটি আওয়ামী লীগ শুরু করেছে, আমি সেটি করছি, আওয়ামী লীগ যদি না করে আমি করব না। মানে আওয়ামী লীগ যা করে উনি তাই করবেন। এখানে খালেদ ভাই দুটো জিনিস, তারেক রহমানের অবস্থানটা দুই রকম। একটা হচ্ছে যে উনি তারেক রহমানের অবস্থা নানা রকম আসলে। না আমি বলি দুই রকম, কিরকম এটা আমার দৃষ্টিতে বলছি আমি। সেটা হচ্ছে যে উনি জিয়াউর রহমানের সন্তান, তার বাবাকে একজন সেক্টর কমান্ডারের ছেলে হিসেবে তাকে যখন আপনি আঘাত করবেন, তার বাবার চরিত্র নিয়ে কথা বলবেন, তার সবচেয়ে বড় অর্জনকে আপনি ম্লান করতে চেষ্টা করবেন, তো স্বভাবতই আরেকজনের বাবাকে তিনি অক্ষত রাখবেন না। এটা হচ্ছে এক ধরনের খেলা, এটা পার্সোনাল গেম। আর একটা আসেন পলিটিক্যাল গেম। আমি আসি নো, আপনি কথা বলতে পারেন না। বঙ্গবন্ধু জাতীয় নেতা হিসেবে আবার একটা তার পরিচয়, সে কিন্তু শেখ হাসিনার বাবা, সে কিন্তু শাসক হিসেবে 3 বছর দেশ শাসনও করেছিলেন। যে আপনি ওইটা যদি খুব সংক্ষেপে বলেন, বুঝতে হবে যে একজন ব্যক্তির কিন্তু অনেকগুলো অধ্যায় থাকে। শুধু আপনি ব্যক্তি শেখ মুজিবকে কাছে নিয়ে আসবেন, রাজনীতিবিদকে আনবেন না, শাসক শেখ মুজিবকে আনবেন, তাহলে তো হয় না, তাহলে তো আপনি খণ্ডাংশ তাকে করছেন। আমাদের কথা হচ্ছে খালেদ, এগুলি হচ্ছে সব ইতিহাসের কথা। আপনি ডাইরেক্টলি চলে এসেছেন যে শিক্ষিকার মৃত্যু, আমি ওই কথাটা শেষ করে দিতে চাই। সেটা হচ্ছে কি, হরতাল আজকে 1 বছর পরে বিএনপি ফার্স্ট টাইম একটা অবৈধ সরকারের বিরুদ্ধে হরতাল দিয়েছে বিএনপির ভাষায়, এবং বিএনপি বলছে যে 5 জানুয়ারি নির্বাচনটি তারা গ্রহণ করেনি, জনগণ গ্রহণ করেনি। সেই স্ট্যান্ড থেকে বিএনপি কতটুকু অ্যাবজর্বিং দেখেন আপনি। 1 বছর তারা গভর্নমেন্টের কাছ থেকে একটা অ্যাকোমোডেটিং একটা প্রপোজালে ছিল যে গভর্নমেন্ট হয়তো চিন্তা করবে ঠিক আছে একটা ইনক্লুসিভ নির্বাচন, একটা ডায়ালগ কিভাবে শুরু করা যায়। সরকার যেভাবে প্রতিনিয়ত জঙ্গি, স্বাধীনতা বিরোধী, আজে বাজে কথা বলে আপনি সমগ্র দেশবাসীকে অনাস্থায় নিয়ে যাবেন, বিরোধী দলকে অনাস্থায় নিবেন, আর আপনি বলবেন যে ব্লু প্রিন্টের কথা, এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য। না সেটা তো একটা রাজনৈতিক বক্তব্য বটে। আমি একটু স্বামী পাটোয়ারি আপনার কাছে জানতে চাইবো যে এই যে চলমান রাজনীতির যে অবস্থা চলছে, লন্ডনের বক্তব্য যে ধরে ছাত্রলীগ বাঁধেছে, এই ক্ষেত্রে জাতীয় পার্টির অবস্থান আসলে কি? না, জাতীয় পার্টি হিসেবে অবশ্যই বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা, এটা তো আমরা অবশ্যই ভালো চোখে দেখবো না, এটা কেউই ভালো চোখে দেখবে না। আমার মনে হয় বিএনপিরও একটা বড় অংশ এটি নিয়ে কিছুটা অস্বস্তিতে আছে। এই কটূক্তিটা আসলে দেশের খুব ক্ষুদ্র একটি জনগোষ্ঠীকে হয়তোবা হ্যাপি করতে পারে। কোনো একটা কারণে তারেক জিয়ার মনে হচ্ছে যেহেতু দেশের সাধারণ মানুষ আন্দোলনে করছে না,
ওই ক্ষুদ্র জনগোষ্ঠীতে কোনোভাবে তাকে ক্ষমতা আনতে সহায়তা করলেও করতে পারে, সেটা আমার একটি জাস্ট পার্সোনাল অপিনিয়ন। আর এই যে হরতাল, না, এটি- কি- না শামীম ভাই, বুঝি- শামীম ভাই, personal opinion। শামীম ভাই, মানে কি? আমি যদি এই প্রশ্নটি আবার এভাবে করি, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের বীর উত্তম জিয়াউর রহমানের প্রসঙ্গে যখন আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ বলে যে উনি রাজাকার ছিলেন, আইএসএর এজেন্ট ছিলেন, রাজাকার ছিলেন সেটা না, আইএসএর এজেন্ট ছিলেন, সেইটি কি আসলে খুব সেটাও যৌক্তিক না, কিন্তু এই ডিবেটটি পুরাতন। আচ্ছা। আর বঙ্গবন্ধুর ডিবেটটি একদম রিসেন্ট। ওকে। 96 সালেও জিয়াউর রহমান নিয়ে কমেন্ট হতো, কিন্তু এই বঙ্গবন্ধু নিয়ে কটূক্তি এই প্রথম আমরা স্পষ্ট দেখতে পেলাম, যেটি আমার মনে হয় না বাংলাদেশের মূল ধারার সাথে কোনোভাবেই কনসিস্টেন্ট। আর কিছু কিছু ব্যাপারে তো আমাদের কমন প্ল্যাটফর্মে আসতেই হবে, বঙ্গবন্ধু তার মধ্যে একটি। আর হরতাল নিয়ে যে প্রথমে আসছে, আসলে জনগণের অবস্থা হচ্ছে বাফার স্টেটের মতো। এটা ইন্টারন্যাশনাল লয়ের একটি টার্ম। যখন দুটি রাষ্ট্র যুদ্ধ করে, মাঝখানে যে শান্তিপ্রিয় রাষ্ট্রটি থাকে তাকে বলে বাফার স্টেট। আমাদের জনগণ হচ্ছে বাফার স্টেট। তার মানে- আজকে একজন মানে আপনি যদি বাফার স্টেটের ধারণাটি বলেন, তাহলে আপনি তো ধারণা দিচ্ছেন কিছু আওয়ামী জনগণ আছে, কিছু বিএনপি জনগণ আছে। না, সেটা হ্যাঁ, কিছু তো কর্মী আছে, কিছু কর্মী আছে, না, মানে জনগণ না। আওয়ামী জনগণ নাই, বিএনপি জনগণ নাই। জনগণের কোনো ক্রাইটেরিয়া নেই, কর্মীদের ক্রাইটেরিয়া থাকতে পারে। জনগণ বা ভোটার তারা কিন্তু ফ্লোটিং। বাংলাদেশ আজকে শেখ হাসিনা যখন বক্তব্য রাখেন, বেগম জিয়া যখন বক্তব্য রাখেন, তখন এত জনসমর্থন, তাদের জন্য এত আগ্রহ। জনসমাগম হচ্ছে, জনসমাগম সব পার্টিতেই হচ্ছে। 1 তারিখে আমাদের জনসমাবেশ হবে, সেখানেও আপনি দেখবেন ব্যাপক জনসমাগম হবে। তবে কর্মী আর জনগণ আর জনসমর্থনের মধ্যে পার্থক্য আছে। অ্যাক্টিভ কর্মী যদি বলেন, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী একটি দল, তাদের প্রতিটি ওয়ার্ড ভিত্তিক অ্যাক্টিভ কমিটি আছে। আবার জনসমর্থনের দিক দিয়ে যদি বলেন, তাহলে বিএনপিকে ফেলে দেওয়ার মতো দল অবশ্যই না, যথেষ্ট পরিমাণ জনসমর্থন তাদের আছে। একজনের কর্মী আছে, একজনের সমর্থন আছে। তো কর্মীর সাথে যখন আবার প্রশাসন, সরকারি ক্ষমতা সব যুক্ত হয়, তখন ক্ষমতাটি অনেক বেশি হয়ে যাচ্ছে। যে কারণে এই ধরনের দম্ভমূলক কথা চলে আসছে যে বিএনপিকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না, এই গাজীপুরে সমাবেশ করতে দেওয়া হলো না। এর সবচেয়ে খারাপ জিনিসটি হচ্ছে, এটা ডাইরেক্ট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। এটা গণতান্ত্রিক দেশে সমাবেশ করার অধিকার থাকতে পারে, এবং সেটিকে কেড়ে নেওয়ার আসলে কোনো গণতান্ত্রিক যৌক্তিক কারণ নাই। আর হিউম্যান রাইটস ভায়োলেশন হলে কি হতে পারে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে কটি কারণ আছে, তার মধ্যে একটি হচ্ছে হিউম্যান রাইটস ভায়োলেশন। ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি, আমি যদি এই ব্যাপারটিকে এমনি জানতে চাই, যে ধরেন সরকার বলল যে আমি ভাওয়াল বদরে আলম কলেজে 144 ধারা জারি করেছি, কারণ ছাত্রলীগ সেখানে করতে পারে, সেজন্য বিএনপির পক্ষ থেকে কি সম্ভব ছিল না অন্য যে কোনো জায়গায় এটি করার? আপনি কি মনে করেন? এই প্রশ্নটি আসছে, এটি নিয়ে লেখালেখি হচ্ছে, কথা হচ্ছে। আমার কাছে মনে হলো, আমরা 29শে ডিসেম্বর গত বছরেও দেখেছি বিএনপি ঠিক যে কাজটি করে কোনো বেনিফিটেড হবে না, বিএনপির পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক সেই কাজটি করেছে। আর এখনো বিএনপি সেই কাজটি করলো যেটি করে তারা কোনো বেনিফিটেড হবে না। অর্থাৎ তারা গাজীপুরে সমাবেশ করতে পারলো না। এক্ষেত্রে অবশ্যই ম্যাডাম জিয়ার ডেফিনেটলি অন্য কিছু করা উচিত ছিল, কিন্তু অন্য কিছু না করে অন্য কিছু কি আগামীর জন্য আমরা চিন্তা করব, অন্য কিছু করতে আমি যেটি বলতে পারি সেটা বেগম জিয়া সেই জনসভাস্থলে যেতে পারতেন, টঙ্গী পর্যন্ত তিনি ঘর থেকে বেরোতে পারতেন। অর্থাৎ জনসম্পৃক্ত যেটা করার চেষ্টা, বিএনপি সাবেক নেতাদের অনেকেও বলছেন এই কথা, এবং বেগম জিয়া নিজেই বলেছেন আপনারা ড্রয়িং রুমে বসে থাকছেন, আপনারা আন্দোলন করবেন কিভাবে। তো তাদের ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে থেকে চলে আসতেছে। সেদিক থেকে যে কার্যকর ভূমিকা বিএনপি এখন পর্যন্ত রাখতে পারছে সেটি না। তবে আমি একটি বিষয় প্রশংসা করব, যে এই 5ই জানুয়ারির পরে একটি দীর্ঘ সময় বিএনপি কিন্তু সহিংস আন্দোলনে যায়নি। অর্থাৎ একটি সময় তারা কিন্তু ব্রিজ পিরিয়ড দিয়েছে একটা পিসফুল কম্প্রোমাইজের। সেটা তো এই জন্য হতে পারে যে 2013 ব্যাপী যে সহিংসতা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন জামাত মিলে করেছে, তাদের শক্তি ক্ষয় হতে পারে, এবং তারা এটাতেও বুঝতে পারে যে জনগণ এগুলি আসলে পছন্দ করেন। এক্স্যাক্টলি। তো এটা জিনিসের দুটো দিক হতে, এক বছর অ্যাটলিস্ট তারা জনগণের ভিউটাকে সাপোর্ট করেছে, অ্যাটলিস্ট তারা জনগণের ভিউটাকে অ্যাডপ্ট করেছে। কিন্তু এই এক বছরে কিন্তু আমরা সমস্যা সমাধানের বিন্দুমাত্র সরকারি উদ্যোগ দেখতে পাই। জাতীয় পার্টি এই ক্ষেত্রে কি ভূমিকা রাখছে, বা কি মনে করছে, কি পর্যবেক্ষণ করছে, কি বিশ্লেষণ করছে? এই পর্যায়ে জাতীয় পার্টির ভূমিকা রাখার অংশটি খুব কম। এর কারণ হচ্ছে যে না, জাতীয় পার্টি থেকে আমরা এরকম শুনেছিলাম যে বিএনপি যদি এরকম দুর্বল একটি বিরোধী দলে পরিণত হতে থাকে, তাহলে প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির আত্মপ্রকাশের একটি সম্ভাবনা না, আছে। এটি তো সম্ভাবনা অবশ্যই আছে। আপনি পাকিস্তানে দেখেন তেহরিকে ইনসানের কতদিন লাগলো জাস্ট এই পর্যায়ে আসতে। ইমরান খান যখন প্রথম প্রেসিডেন্ট ইলেকশন করলেন, তখন তার জনসভায় 700 লোক হতো না, 1000 লোক হতো না। আজকে তিনি করাচি ব্লক করে দিতে পারেন। সেই ক্ষমতা তার অর্জন হয়েছে কারণ ওখানে পিপলস পার্টি ফেল করেছে, আর আরেকটি পার্টি ছিল তারাও ফেল করেছে। পতিত স্বৈরাচারের দল বলে যে দলটিকে অনেকে বলেন জাতীয় পার্টি, তার কি আর কোনো সুযোগ আছে সেরকম ভাবে নতুন করে জনপ্রিয় হওয়ার? অবশ্যই আছে, কারণ দুটি দলের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, ফ্লোটিং ভোট যেটা বাংলাদেশে, এটি কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ থেকে সরে গেছে। এটি কোনো সন্দেহ নেই। মাঠে ঘাটে যেখানে আপনি বসবেন, চায়ের দোকানে, আওয়ামী লীগের পক্ষে ভালো কথা খুব কম লোক বলবে। এটি ক্যাচ করার ইনিশিয়াল এন্টাইটেলমেন্ট সবসময় বিএনপির ছিল বাংলাদেশের পলিটিক্সের ধারায়। কিন্তু গত 2 বছরে বিএনপির সাংগঠনিক দুর্বলতা, সিদ্ধান্তহীনতা এবং বারবার ভুল সিদ্ধান্ত জনগণের একটি অংশকে হতাশ করেছে। না, এই দলটি দ্বারা খুব কার্যকর কিছু করা যাবে না।
সেক্ষেত্রে সভাপতি তৃতীয় একটি দলের বেশ, সম্ভাবনা স্বামীনাথ বেশি। পাঠক, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে বাহাদুর ব্যাপারে আপনার কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগের জনসমর্থন কমে গেছে, বিষয়টি আপনারা টের পান কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।